ডিয়ার স্টুডেন্ট, জিওগ্রাফি ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তার মধ্যে এটা তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়টি কি? সেটি হলো জলবায়ু। আমরা এই জলবায়ু জানার আগে আমরা জানবো যে আবহাওয়া কি। আবহাওয়া বলতে আমরা কি বোঝাই? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের সেখানকার বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির গড় যে অবস্থা, সেটাকেই আমরা বলছি আবহাওয়া। এই আবহাওয়ার কিছু উপাদান থাকে, সেই উপাদানগুলি কি কি? আবহাওয়ার যদি প্রথম উপাদান দেখি আমরা, সেটা পাবো উত্তাপ, দুই নম্বর জলবায়ু, এবং তিন নম্বর পাবো বৃষ্টিপাত বা আর্দ্রতা যেটা বলি, বৃষ্টিপাত বা আর্দ্রতা। এই বিষয়গুলি হচ্ছে আমাদের আবহাওয়ার উপাদান। এবার আমরা জানবো জলবায়ুটা কি। অ্যাকচুয়ালি জলবায়ু বলতে বোঝায় যে আবহাওয়ার যে 30 থেকে 35 বছরের গড় যে অবস্থা কোনো একটা বৃহৎ অঞ্চলব্যাপী, সেটাকেই আমরা বলছি জলবায়ু। এখানে আমরা জলবায়ুর একটা সংজ্ঞা যদি দেখি, সেটি হলো জলবায়ু হলো দীর্ঘকালব্যাপী বৈচিত্র্যপূর্ণ দৈনন্দিন আবহাওয়ার সার্বিকতা, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ক্লাইমেট ইজ এ কম্পোজাইট অর জেনারেলাইজেশন অফ দ্য ভ্যারাইটি অফ ডে টু ডে ওয়েদার কন্ডিশন। এই আবহাওয়া এবং জলবায়ুর যে মিলিত একক এবং মানুষের উপর যে প্রভাবটা ফেলছে, সেই প্রভাবের ফলে একটা সুন্দর লোকগাথা বা ফোকলোর আছে। সেটা কি? সেটি হলো হোয়াট ইজ ইট মোল্ডস দ্য লাইফ অফ ম্যান, দ্য ওয়েদার, হোয়াট মেক্স সাম ব্ল্যাক অ্যান্ড আদার দেন দ্য ওয়েদার, হোয়াট মেক্স দ্য জুলু লাইভ ইন ট্রিস অ্যান্ড কঙ্গো নেটিভস ড্রেস ইন লিভস হুইল আদার্স গো ইন ফার অ্যান্ড ফ্রিজ দ্য ওয়েদার। এটা হচ্ছে একটা সুন্দর ফোকলোর। এইবার আমরা জানবো এই যে জলবায়ুবিদ্যা, যেটাকে আমরা বলছি ক্লাইমেটোলজি। এই জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজির এর আমরা 4টে পার্ট পাবো। সেই পার্টগুলো কি কি? 1 নম্বর ভৌত জলবায়ুবিদ্যা, 2 নম্বর বর্ণনামূলক জলবায়ুবিদ্যা, 3 নম্বর আঞ্চলিক জলবায়ুবিদ্যা, এবং চতুর্থ যদি দেখি সেটা আমাদের ফলিত জলবায়ুবিদ্যা। এই ভৌত জলবায়ুবিদ্যা কি? ভৌত জলবায়ুবিদ্যা আমাদেরকে বোঝাবো যে উদ্ভিদ এবং জীবজন্তুর উপর যে জলবায়ুর প্রভাব, সেইগুলো সম্পর্কে আমরা বোঝাবো ভৌত জলবায়ুবিদ্যা। এবং 2 নম্বর বর্ণনামূলক জলবায়ু কি? কোনো একটা অঞ্চলে সেই জলবায়ুর গুরুত্ব এবং জলবায়ুর আবহাওয়াগত পরিবর্তন, সেখানকার প্রভাব, এইগুলোকে বলা হয় বর্ণনা। 3 নম্বর আঞ্চলিক জলবায়ুবিদ্যা। একে আমরা 3 ভাগে বলছি, একটা ম্যাক্রো, একটা মেসো এবং একটা মাইক্রো। এই 3টে পার্টে আমরা এই আঞ্চলিক জলবায়ুবিদ্যাকে ভাগ করছি। চতুর্থ পয়েন্ট যদি আমরা দেখি ফলিত জলবায়ুবিদ্যা। ফলিত জলবায়ুবিদ্যা বলতে আমরা সেটাকেই বোঝাবো যে এই জলবায়ু আমাদের মানব জীবনের উপর কি গুরুত্ব প্রভাব পড়ছে, এর মানব কল্যাণটা কি, সেগুলোকে বলা হয় আমাদের ফলিত জলবায়ুবিদ্যা। এবার এই জলবায়ুর যদি আমরা গুরুত্ব দেখি, গুরুত্ব কি জলবায়ু মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে। যেমন আমরা বলতে পারি যেসব অঞ্চলে বৃষ্টিপাত হয়, সেখানে কী হচ্ছে, প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদের উপর নির্ভর করে অনেক জায়গার সেখানকার মানুষজনগুলো কী করছে, তারা তাদের আর্থিক অবস্থা সচল করছে, তারা সেই সবচেয়ে ব্যবসা বাণিজ্য করছে। এবং যেসব অঞ্চলে নদী, নালা, পুকুর এইসবের সৃষ্টি হয়েছে, সেখানে কী হচ্ছে, সেখানকার বাসিন্দারা সেখানের মৎস্যগুলোকে বিক্রি করে তারা তাদের অর্থনৈতিক জীবনযাপন করছে। আরেকটা প্রভাব যদি দেখি যে বৃষ্টিপাত, যেটা এই বৃষ্টিপাতের উপর, যেমন আমাদের ভারতবর্ষই বলি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে কী হচ্ছে, আমাদের কৃষিকাজটা সম্পূর্ণ উপর ডিপেন্ডেন্ট এবং নির্ভরশীল। এর ফলে আমাদের কৃষিকাজ গড়ে উঠছে। এই মৌসুমী বায়ুর ফলেই আমাদের কৃষির অর্থনৈতিক দিক দিয়ে এবং উন্নত। যদি কোনো বছর দেখা যায় যে মৌসুমী বায়ুর একটি খামখেয়ালিপনা, মানে সময়ের আগে অথবা পরে আসলে, তখন সে বছর আমাদের ফসলগত দিক দিয়ে আমরা অর্থনৈতিক দিক দিয়ে একটু কিছুটা ক্ষতিগ্রস্ত হই। তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে মানব জীবনের গুরুত্ব। হ্যাঁ, আরও কিছু পাবো যদি বলি যে যেমন যাতায়াতের ক্ষেত্রে, যেমন নৌ
তারপর জাহাজ চলাচল, এইসবের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ কি, এর উপর জলবায়ুর উপর নির্ভর বৃষ্টিপাত যেখানে হচ্ছে সেখানে নদীতে জলের পরিমাণ বাড়লে সেখানে আমরা কি করতে পারবো, নৌ চলাচল সচলাচল রাখতে পারবো। পরবর্তী পয়েন্ট যদি দেখি, জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা বলছি ক্লাইমেট চেঞ্জ। এর ফলে কি হচ্ছে, বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বব্যাপী উষ্ণায়ন কি হচ্ছে, মানুষের এই যে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে গরমের ফলে, এর ফলে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে কী হবে, একদা সময় যে 2050 সালে এমন অনেক শহর আছে যে শহরগুলো কি হবে, জলের তলায় তলিয়ে যাবে। এবং ইদানিং দেখা যাচ্ছে যে একটা শহর যেটা যে শহরটা অলরেডি সেই যে জায়গাটা শহরটা ছিল সেই জায়গা থেকে শহরটাকে ট্রান্সফার করা হচ্ছে। কারণ কি, তারা সেখানকার মানুষজন এবং সেখানকার যারা বৈজ্ঞানিক তারা দেখতে পাচ্ছে যে কিছু সময় অন্তর হয়তো এই শহরটা জলের নিচে চলে যাবে, সেই জন্য শহরটাকে সম্পূর্ণভাবে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ওই জন্য আমরা বলতে পারি 2050 সালের মধ্যে অনেক শহর আছে যে শহরগুলো কী হবে, জলের তলায় চলে যাবে। কারণ কি, প্রতিনিয়ত এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পরে প্রতিনিয়ত আমাদের কী হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। যেমন আমরা যদি আজ থেকে 20 বছর অথবা 30 বছর আগে যাই, তখনকার যে আবহাওয়া উষ্ণতা, সেই উষ্ণতা আজকের থেকে অনেকটা হলেও 4 ডিগ্রি হোক 10 ডিগ্রি হোক কিছুটা হলেও কম ছিল। এখন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতার পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে যে এখন যদি আমরা গত বছরই দেখি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে উষ্ণতার পরিমাণ এতটা বৃদ্ধি পাওয়ার ফলে অনেক মানুষ মারা পর্যন্ত গিয়েছে। সরকার থেকে স্কুলের যে ছুটিগুলো ছিল সেই স্কুল ছুটি কিছুদিন বাড়িয়ে দিয়েছে উষ্ণতার দিন প্রতিনিয়ত বৃদ্ধির ফলে। এইগুলোকে আমরা বলছি জলবায়ু পরিবর্তন। এবার আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু আছে, সেই আবহাওয়া এবং জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলো, সেই নিয়ন্ত্রকগুলো সম্পর্কে জানবো। এই নিয়ন্ত্রকের মধ্যে আমরা যদি প্রথম দেখি অক্ষাংশটা কি, সাপোজ আমরা মনে করব এটা আমাদের নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা এটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ অ্যান্ড 5 ডিগ্রি সাউথ। এই অঞ্চলগুলোতে কি হচ্ছে, সূর্যের আলোটা একেবারে আমাদের লম্বভাবে পড়ছে। সূর্যের আলো লম্বভাবে পড়ার ফলে এই অঞ্চলগুলোতে কী হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবং উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কী হয়, এখানে বৃষ্টিপাতও বেশি হয়। ওই জন্য এই অঞ্চলগুলোতে বলতে পারি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমাদের সবথেকে ঘনবসতিপূর্ণ এবং এখানকার বৃষ্টিপাত বেশি হয়, উষ্ণতাও বেশি। এই অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়েও অনেকটা আমরা বলতে পারি সমৃদ্ধ। কারণ কি, এখানকার যে গাছপালা আছে বা এখানকার পশু এসবের উপর ডিপেন্ড করে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করছে, যেমন বলতে পারি কাগজ শিল্প গড়ে উঠছে। 2 নম্বর যদি আমরা দেখি যে সমুদ্র থেকে দূরত্ব, যেসব অঞ্চল যতটা সমুদ্র থেকে দূরত্ব হবে সেই সব অঞ্চলের যে জলবায়ুর প্রভাব সেটা হবে হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু। এবং যেসব অঞ্চলগুলো যত সমুদ্রের আমার কাছে অবস্থান করবে, যদি আমার একটা সমুদ্র হয়, এই সমুদ্রের যত কাছে অবস্থান করবে যেসব অঞ্চলগুলো সমুদ্রের যত কাছে অবস্থান করবে সেইগুলো হলো আমাদের সমভাবাপন্ন জলবায়ু। এবং যেসব অঞ্চলগুলো সমুদ্র থেকে দূরে অবস্থান করবে সেই অঞ্চলগুলোকে আমরা বলবো চরম ভাবাপন্ন জলবায়ু। কাছেরগুলোকে বলবো সমভাবাপন্ন এবং দূরেরগুলোকে বলবো চরম ভাবাপন্ন জলবায়ু। এবার উচ্চতা, আমরা জানি 3 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা বা হাইট, উচ্চতা বা অ্যালটিটিউড যেটাই বলি না কেন। এই উচ্চতা কি, প্রতি 1000 মিটার উচ্চতায় আমাদের যে তাপমাত্রা কতটা কমে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা প্রতি 1000 ডিগ্রি উষ্ণতায় কমতে থাকে। আমরা যদি দেখি এটা প্রতি 1000 মিটার উচ্চতায় আমাদের তাপমাত্রা কত কমছে, তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমছে। তাই এই হিসেবে আমরা বলতে পারি যে যেসব পাহাড়ি অঞ্চল পার্বত্য অঞ্চলের কি তাপমাত্রা মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চলের তাপমাত্রা থেকে অনেকটা কম থাকে। এবং পরবর্তী পয়েন্ট যদি দেখি আমরা ভূপরিকৃতি কি, ভূপরিকৃতি যেসব অঞ্চলের ভূমির ঢালটা বেশি হবে, আমার যদি বলি নিরক্ষীয় অঞ্চল, যেসব অঞ্চলের ভূমির ঢাল নিরক্ষীয় অঞ্চল, এটা আমার নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলের দিকে হবে সেখানে সূর্যরশ্মি আমাদের লম্বভাবে পড়বে এবং লম্বভাবে পড়ার ফলে উষ্ণতা বেশি হবে, সেই অঞ্চল উষ্ণতার হবে। এবং যেসব অঞ্চলগুলো আমার নিরক্ষীয় অঞ্চল থেকে ভূমির ঢাল বিপরীত দিকে হবে সেই সব অঞ্চলগুলোতে কী হবে, সূর্যরশ্মি তির্যকভাবে পড়বে। এই সূর্যরশ্মি এখানে তির্যকভাবে পড়ার ফলে কী হবে, এখানে উষ্ণতা কম হবে। এবার পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত কীভাবে আমাদের জলবায়ুর উপর প্রভাব ফেলছে। আমরা যদি দেখি যে সমুদ্রের উপর দিয়ে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুর
কোনো একটা শীতল অঞ্চলের বায়ু শীতল অঞ্চলের বায়ুর উপর দিয়ে যখন বায়ুটা প্রবাহিত হচ্ছে এবং অনেকটা দূর প্রবাহিত হওয়ার ফলে যখন উষ্ণ অঞ্চলে ঢুকছে, সেই উষ্ণ অঞ্চলটি কিছুটা হলেও কিন্তু সেখানকার তাপমাত্রা কমে যাবে। যেমন আমরা বলতে পারি যে ল্যাব্রাডর এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ এই অঞ্চলে কী হচ্ছে, এই অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য এখানে গরমটা কিছুটা হলে বৃদ্ধি পায়। এর ফলে শীতকালে এখানে বরফ জমে না এবং তার ফলে কী হচ্ছে, এখানে সমুদ্র চলাচল করতে খুব একটা অসুবিধা হয় না। পরবর্তী পয়েন্ট আমরা দেখে নেব যে উদ্ভিদের আবরণ। উদ্ভিদের আবরণ কি, যদি আমরা দেখি যেসব অঞ্চলের উদ্ভিদ বেশি, আমরা জানি যে উদ্ভিদ যদি থাকে, উদ্ভিদ বেশি থাকার ফলে কী হচ্ছে, সেই সব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি হবে এবং উদ্ভিদ শূন্য হলে আমরা জানি বৃষ্টিপাতের পরিমাণটাও কমে যায়। এবার আমরা যে জানলাম যে আমাদের জলবায়ুর উপাদানগুলি, জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, আবহাওয়ার যে উপাদান, জলবায়ু এবং আবহাওয়ার যে গুরুত্ব এবং জলবায়ুর পরিবর্তনের কারণ এবং জলবায়ুবিদ্যা যেটা ক্লাইমেটোলজি, এটাকে কয় ভাগে ভাগ করছি। তার মধ্যে এবার আমরা জানবো কিছু জলবায়ু অঞ্চল। যেমন আমাদের ভারতবর্ষটাকে আমরা কি বলি, যে উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এই ভারতবর্ষের যে মৌসুমী জলবায়ুটা, সেটা ভারতবর্ষে কোন সময় ঢোকে, ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের মৌসুমী জলবায়ু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতের মধ্যে ঢুকছে, দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে এবং এই সময়টা যদি আমরা দেখি মে জুন মাসে প্রবেশ করে এবং যখন সারা ভারত ঘুরে উত্তর পূর্বভাবে আবার যখন ফিডব্যাক করে মৌসুমী জলবায়ু আবার আরব সাগরের দিকে বা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে, সেই সময়টা হচ্ছে নভেম্বর এবং সেপ্টেম্বর নভেম্বর। এই সময়টা দেখা যাচ্ছে যে অনেক সময় মৌসুমী জলবায়ুটা কী হচ্ছে, সময়ের আগে চলে যাচ্ছে। এবার যে বছর মৌসুমী জলবায়ুটা সময়ের আগে ঢুকবে, সেই বছর ভারতবর্ষে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং অনেক জায়গায় কী হবে, বন্যার সৃষ্টি হবে। আর যে বছর মৌসুমী জলবায়ুটা, যেমন আমরা বলতে পারি যে ওই যেটা আমাদের শিলং পাহাড়ের ওখানে যে মৌসিনরাম যে জায়গাটা আছে, মৌসিনরাম ভারতবর্ষের মেঘালয় অঞ্চল, যে মেঘালয় যেটা আমাদের রাজ্য, সেই মেঘালয় রাজ্যে যে গারো, খাসি, জয়ন্তী পাহাড় আছে, সেখানে যে মৌসিনরাম যে অঞ্চলটা আছে, মৌসিনরাম চেরাপুঞ্জি, সেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আবার শিলং পাহাড়, সেটা হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চল, সেখানে বৃষ্টিপাত খুবই কম হয়। যেমন মৌসুমী বায়ু আবার এখানে ঢোকার ফলে পশ্চিমঘাট পর্বতের ধাক্কা খেয়ে এই অনুপাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং অনুপাত ঢাল, সেখানে বৃষ্টিপাত কম হয় এবং সেই অঞ্চলটাকে কী বলা হয়, বৃষ্টিছায়া অঞ্চল। মৌসুমী বৃষ্টিপাতের ফলে আমাদের ভারতবর্ষের কৃষিকাজ সম্পূর্ণভাবে নির্ভরশীল। এর ফলে আমাদের অর্থনীতিকে অনেকটা ভূমিকা রয়েছে। আমরা এবার যদি একটা জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা কত, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা অ্যাকচুয়ালি যে অঞ্চলটা সেটা বলবো 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ এবং সাউথ। এই অঞ্চলে উষ্ণতা বেশি, কারণ সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে। সূর্যরশ্মি লম্বভাবে পড়ার ফলে এই অঞ্চলে যেহেতু লম্বভাবে পড়ছে, সূর্যরশ্মি লম্বভাবে পড়ার ফলে কী হচ্ছে, উষ্ণতা বেশি হচ্ছে। উষ্ণতা বেশি হওয়ার ফলে কী হচ্ছে, এখানের বায়ু হালকা হয়ে উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে এবং সেই জায়গাটা কী হবে, আমার গভীর একটা নিম্নচাপের সৃষ্টি হবে এবং শীতল অঞ্চল থেকে যে শীতল বায়ু, যেটা উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু, এই শীতল অঞ্চলের দিকে, এই উষ্ণ অঞ্চলের দিকে ধাবিত হবে এবং এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। এর ফলে কী হয়, ওই অঞ্চলে একটা ডোলড্রামের সৃষ্টি হয়। আমরা জানি ডোলড্রাম, যেটা ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ, ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এবং এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের এখানে সবথেকে বেশি উদ্ভিদ প্রজাতি জন্ম নেয় এবং সবথেকে বেশি কী আছে, এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি প্রাণী প্রজাতিরও দেখা যায়। এবং এখানকার যে বনভূমিগুলো তার বিভিন্ন ভাগ আছে, যেমন আমরা বলতে পারি। আর এই গাছগুলো খুবই লম্বা হয়, খুবই লম্বা হওয়ার কারণ কি, এইখানকার এই গাছগুলো এত ঘন হয়, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা লাগে সূর্যের আলো পাওয়ার জন্য। এর ফলে গাছগুলো অনেকটা লম্বা হয় এবং উপরে একেবারে সাতার আকার বা চাঁদোয়ার একটা স্তর সৃষ্টি করে এবং নিচে যে ছোটো ছোটো গুল্ম জাতীয় গাছগুলো থাকে, ঝোপঝাড় গাছগুলো থাকে। এবার আমরা জানবো যে তুন্দ্রা ও তৈগা জলবায়ু অঞ্চল। এই তুন্দ্রা ও তৈগা জলবায়ু অঞ্চল, অ্যাকচুয়ালি এই জলবায়ু অঞ্চলটা কি, এগুলো হচ্ছে শীতল মেরু অঞ্চলের জলবায়ু। এখানে সারা বছর বলতে গেলে বা অধিকাংশ সময় কি বরফ জমে থাকে। এখানে খুব একটা গাছপালা দেখা যায় না, এই হয়তো কিছু ঝাউ গাছ, ছোটো ছোটো গুল্ম জাতীয় গাছ এবং কিছু রঙিন পাখি, এইসব দেখা যায়। উদ্ভিদ প্রজাতিও খুব কম এবং প্রাণী প্রজাতির পরিমাণও খুব কম দেখা যায়। কিছু ইঁদুর দেখা যায়, কিছু শ্বেত ভালুক দেখা যায়, এই প্রাণীগুলো দেখা যায়। এখানকার মানুষজন কী হচ্ছে, এখানকার সবথেকে বড় যদি বলি যে শিল্প বা অর্থনৈতিক অবস্থা সেখানকার মৎস্যর উপরে ভিত্তি করে গড়ে হচ্ছে।
আর একটা আছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল কি? এটা হচ্ছে খুবই আরামদায়ক একটা জলবায়ু, মানে শীতের পরিমাণও খুব বেশি না এবং গরমের পরিমাণও খুব বেশি না। এই জলবায়ু অঞ্চলের যেটা আমরা যদি দেখতে যাই, এই জলবায়ু অঞ্চলের সবথেকে কিছু উদ্ভিদ থাকে, তার মধ্যে সবথেকে যদি ভালো যে উদ্ভিদটা হয় এখানে আমরা বলতে পারবো যে ওর মধ্যে একটা রয়েছে জলপাই। জলপাই উদ্ভিদটা কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ। তাহলে আমরা দেখলাম যে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা তৈগা জলবায়ু, এইসব জলবায়ু অঞ্চলগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই জলবায়ু অঞ্চলগুলোর নিয়ন্ত্রকগুলো আমরা জানলাম যে কী কী নিয়ন্ত্রক এর থাকে, কিসের উপরে এগুলো ভিত্তি করে গড়ে ওঠে এবং এর উপাদানগুলো কি জানলাম। এবং পরবর্তীতে জানলাম যে জলবায়ুবিদ্যা, যেটা ক্লাইমেটোলজি, এই ক্লাইমেটোলজি বা এর মধ্যে আছে ভৌত জলবায়ুবিদ্যা, বর্ণনামূলক জলবায়ুবিদ্যা, আঞ্চলিক জলবায়ুবিদ্যা, ফলিত জলবায়ুবিদ্যা। এই যে আমরা জলবায়ুর মধ্যে যে বিষয়বস্তু সম্পূর্ণ ডিসক্রিটভাবে আলোচনা করলাম এবং এর মধ্যে থেকে শর্ট প্রশ্ন আসবে এবং এক্সট্রা আরেকটা পরবর্তীতে ক্লাস করে সেখানে শুধু এমসিকিউর আকারে প্রশ্ন এবং অ্যান্সার করে থাকবে। যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, যে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেইগুলো যেন দ্রুতই তোমরা সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাও, তার জন্য আমাদের সঙ্গে তোমরা থাকো।